আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে সারা পৃথিবী জুড়ে কম বেশি সমস্ত দেশের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ইরান। কিছু দেশের পক্ষে এই রক্তচাপ রোগীকে হাসপাতালে পাঠায়নি বটে, তবে দুশ্চিন্তায় ফেলেছে আর কিছু দেশকে তো একেবারে যাকে বলে আইসিইউতে পাঠাবার মতো করে ফেলেছে মাত্র 4 সপ্তাহের যুদ্ধে। এই আইসিইউতে যাওয়ার অবস্থা বিশেষ করে এশিয়ার দেশগুলোর, কারণ একটা বড় অংশের এশিয়ান দেশের তেল গ্যাসের যাওয়া আসার পথে হরমুজ প্রণালী ইরান যার ভাগ্য বিধাতা। এই দেশগুলোর মধ্যে ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে। বাংলাদেশে তেল ও গ্যাসের অভাব ইতিমধ্যে ত্রাহি রব তুলেছে, পেট্রোল পাম্প শুকনো, গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার মতো অবস্থা। আর ভারত, একটা ব্যক্তিগত উদাহরণ টানছি অবস্থাটা বোঝাবার জন্য। গতকাল মুম্বাই থেকে 26শে মার্চ মুম্বাই থেকে কলকাতা এলাম স্পাইস জেটের বিমানে এই প্রথম আমি দেখলাম ক্যান্টিন সার্ভিস বন্ধ। 1 কাপ চা পর্যন্ত কোনো জায়গাতে নেই, কারণ খাবার দাবারের সাপ্লায়াররা খাবার সাপ্লাই করেননি, ফলে চা পর্যন্ত ছিল না বিমানে। গ্যাসের অভাব যে এর কারণ সেটা বিমান কর্তৃপক্ষ বলছে না, কারণ সরকার রাগ করতে পারে। তবে বেঙ্গালুরু, মুম্বাই সহ বেশ কিছু শহরে অনেক হোটেল রেস্তোরাঁ যে বন্ধ হয়ে গেছে এটা বাস্তব। সুতরাং সরকার না মানলেও অবস্থা যে ভালো নয় ভারতেও, সেটা বোঝা যায়। খবরে প্রকাশ এই অবস্থায় কয়েকটি হাতে গোনা দেশকে আইসিইউ থেকে সুস্থ শরীরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান, এবং সেই সিদ্ধান্তকে তারা ঘোষণাও করেছে। কটা দেশ? মাত্র 5টি দেশ এই মুক্তি পেয়েছে, ভারত যার অন্যতম। বাকি দেশগুলো হলো চীন, রাশিয়া, পাকিস্তান আর ইরাক। আর ভারত তো আছেই, তার কথা তো আগেই বলেছি, ভারত তো আছেই। চীন আর রাশিয়া সরাসরি ইরানের পক্ষে, এটা আপনারা জেনে গেছেন এতদিনে ভালোভাবেই। ভারত কারো পক্ষে নয়। আবার ইরাক কিন্তু মার্কিনীদের সঙ্গে, মানে ইরানের যে শাসক সেই শাসক কিন্তু মার্কিনী সাহায্যপুষ্ট, এবং ইরাকে আমেরিকার ঘাঁটি পর্যন্ত সেনা ঘাঁটিও আছে। তাহলে ইরান কেন ভারত, পাকিস্তান আর ইরাককে হরমুজের ছাড় দিল? মধ্যপ্রাচ্য, ভারত আর বাংলাদেশের জন্যে এর আসল অর্থটা কি? এই বিষয়টি আলোচনা করব এখনকার প্রতিবেদনে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাম্প্রতিক সিদ্ধান্ত পশ্চিম এশিয়ার যুদ্ধ রাজনীতিতে বড় এক মোড় এনে দিয়েছে। ইরান বলেছে তারা হরমুজ খুলছে, তবে সবার জন্য নয়, শুধু কয়েকটি ফ্রেন্ডলি নেশনসের জন্য তারা হরমুজ খুলে দিল। আর সেই তালিকায় আছে 5টি দেশ: ভারত, চীন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান। প্রশ্ন হলো, ভারতকে বোঝা যায়, কিন্তু পাকিস্তান কেন, ইরাক কেন? আর এই সিদ্ধান্তে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশীদেরই বা কী আসে যায় যদি ভারতকে হরমুজ খুলে দেয় তার জন্যে? আজকের ভিডিওতে আমরা একেবারে ধাপে ধাপে বুঝবো ইরান আসলে কি করেছে, কেন করেছে, এতে মধ্যপ্রাচ্যের কোন দেশ লাভবান হচ্ছে, কে চাপে পড়ছে, আর ভারতের তেল সরবরাহ ঠিক থাকলে বাংলাদেশের মতো দেশ কেন অনেকটা স্বস্তি পায়। সব শেষে আমি বাংলাদেশ ভারত ডিজেল পাইপলাইনের কথাও বলবো, কারণ এই পুরো গল্পের মধ্যে সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাস্তব অংশ। হরমুজ নিয়ে আসলে কি হয়েছে প্রথমে খুব সহজ ভাষায় বলি। ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়নি, আবার পুরোপুরি বন্ধও করেনি।
তারা কার্যত বলেছে যেসব দেশ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, শত্রু হিসেবে তাদের সম্পর্ক নেই এবং যাদের তারা বন্ধু সুলভ মনে করছে তাদের জাহাজ তারা যেতে দেবে হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ এটা ফ্রি নেভিগেশন, মানে মুক্ত যাতায়াত নয়, এটা সিলেক্টিভ অ্যাক্সেস, মানে কাউকে বেছে বেছে যাওয়া আসার অনুমতি দেয়া, কেউ যাবে কেউ যাবে না। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ এমন একটি চোক পয়েন্ট যার ওপর বিশ্বের উল্লেখযোগ্য তেল ও এলএনজি পরিবহন নির্ভর করে। তাই ইরান যদি একে পুরোপুরি বন্ধ করে তাহলে শুধু আমেরিকা বা তার মিত্ররাই নয়, গোটা বিশ্ব বাজারই কাঁপতে শুরু করে। আর সেটা যে কেঁপে গেছে সে তো দেখাই যাচ্ছে। এমনকি স্বয়ং আমেরিকা পর্যন্ত পড়েছে গ্যাসোলিন সংকটে। এবার দেখি ইরান কেন এই কৌশল নিল। ইরানের এই সিদ্ধান্তের পেছনে প্রথম বড় কারণ হলো চাপ সৃষ্টি করা, কিন্তু সবাইকে একসঙ্গে শত্রুতে পরিণত না করাও তার লক্ষ্য। যদি তারা হরমুজ শতভাগ বন্ধ করত তাহলে চীন, ভারত, রাশিয়ার মতো এমন দেশও ক্ষুব্ধ হয়ে যেত, যাদের সঙ্গে ইরান কিন্তু ক্ষোভ রাখতে চায় না, কাজের সম্পর্ক রাখতে চায়। তাই তেহরান এমন এক মডেল নিয়েছে যেখানে শত্রুপক্ষের ওপর সামুদ্রিক চাপ থাকবে, কিন্তু নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক দরজা বন্ধ হবে না। এখানে আরেকটি কারণ আছে, অর্থনীতি। ইরান নিজেও জানে হরমুজ দীর্ঘদিন বন্ধ মানে বিশ্ব বাজারে ঝাঁকুনি যেমন, তেমনি তার নিজের বাণিজ্য ও আমদানির ওপরও চাপ আসবে। চীন আর ভারত ইরানের বড় তেলের ক্রেতা, আর রাশিয়া ইরান থেকে বিপুল পরিমাণে কেনে ড্রোন। ইরানি ড্রোন খুব কাজ দিচ্ছে রাশিয়ার, ব্যবহার হচ্ছে ইউক্রেনে। এই বিক্রি বাটা বন্ধ হলে ইরানি অর্থনীতিও বড় ঝাড় খাবে। কিন্তু যেমনটা আগে বলেছি, অর্থনীতি ছাড়াও অন্য কারণও আছে, আর সেই অন্য কারণের জন্য ভারতের নাম এই মকুবের তালিকায় থাকা মোটেও আকস্মিক কিছু নয়। প্রথম কারণ, ভারত ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, আবার ইরানের সঙ্গেও যোগাযোগ রেখেছে এবং সরাসরি শত্রু ভাবাপন্ন কোনো অবস্থান নেয়নি। দ্বিতীয় কারণ, ভারত ও ইরানের মধ্যে চাবাহার বন্দর নিয়ে 2024 সালে 10 বছরের চুক্তি হয়েছে, যা ভারতের জন্য পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দিকে যাওয়ার কৌশলগত পথ খুলে নিয়েছে ভারত। তৃতীয় কারণ, ভারত একটি বিশাল জ্বালানি আমদানিকারক দেশ, তাই ভারতকে আংশিক স্বস্তি দিয়ে ইরান একদিকে সম্পর্ক ধরে রাখছে, অন্যদিকে ভবিষ্যৎ দর কষাকষির জায়গাও শক্ত করছে। কিন্তু পাকিস্তান কেন ছাড় পেল? এবার আসি এই সবচেয়ে চমকপ্রদ জায়গায়, পাকিস্তান। আপনাদের মধ্যে এটা নিশ্চয়ই আপনারা জানেন এবং আপনারা অনেকেই মনে করেন যে পাকিস্তান আদৌ ইরানের বন্ধু রাষ্ট্র নয়। দুদেশের মধ্যে যুদ্ধ হয়েছে মাত্র 1 বছর আগে, তার ওপর আছে শিয়া সুন্নি লড়াই এবং সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদকে এ বলছে তুমি চালান দিচ্ছ, ও বলছে তুমি চালান দিচ্ছ। তারপরেও কেন পাকিস্তানকে ছাড় দিল ইরান? অনেকেই ভাবতে পারেন ভারতকে সুবিধা দিলে পাকিস্তানকে কেন দেয়া হবে না, কিন্তু ইরানের দৃষ্টিতে এই তালিকা ভারত পাকিস্তান প্রতিযোগিতার তালিকা নয়। এটা কারা এখন দরকারি, কারা সরাসরি শত্রু নয়, আর কাদের আঞ্চলিকভাবে ম্যানেজ করা দরকার ইরানের, এটা হচ্ছে সেই তালিকা। পাকিস্তান ইরানের প্রতিবেশী রাষ্ট্র, দুদেশের মধ্যে 900 কিলোমিটার সীমান্ত। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে পুরো সম্পর্ক ভেঙে দিলে ইরানেরও বাড়তি নিরাপত্তা ও বাণিজ্য সমস্যা তৈরি হতে পারে, এবং সে কারণে পাকিস্তানগামী ট্যাঙ্কারকেও ইরান আগে পার হতে দিয়েছে, যা দেখায় যে তাদের নীতি ছিল বেছে বেছে ছাড় দেয়া, নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে
অন্যের সুবিধার জন্য নয়। শুধু ভারতকে আলাদা সুবিধা দেয়া নয়, মনে রাখতে হবে ভারত পাকিস্তান লড়াই সেই 1947 সাল থেকে। তবু তারপরেও পাকিস্তান ছিল ভারতের MFN, মানে মোস্ট ফেভার্ড নেশন, সবচেয়ে কি বলবো কাছের ফেভার করার জাতীয় রাষ্ট্র ছিল পাকিস্তান। কার? ভারতের। সেটা যেমন ছিল তেমনটাই পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক। আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার বলা যাক ইরাক কেন ছাড় পেল। ইরাকের গল্পটি আরও বেশি বাস্তববাদী। ইরানে মার্কিন সামরিক ঘাঁটি আছে বটে, তবে ইরাকি জনগণের বড় অংশ ইরানিদের মতোই ঘোর আমেরিকার বিদ্বেষী। ইরাকে বিভিন্ন গোষ্ঠী আছে যারা চোরা গোপ্তা হামলা চালিয়ে আসছে মার্কিনীদের বিরুদ্ধে। ইরান ইরাককে গ্যাস ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে এবং সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ইরাকের মোট গ্যাস ও বিদ্যুৎ চাহিদার প্রায় 40% এই মুহূর্তে ইরান নির্ভর। ইরান না দিলে তাদের অবস্থা খারাপ। ফেব্রুয়ারির শেষে ইরান আবার ইরাকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে দিয়েছে। অর্থাৎ ইরাককে যদি চাপ দিয়ে পুরো বিচ্ছিন্ন করা হয় তাহলে বাগদাদে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তীব্র হবেই, যা ইরানের জন্য রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে। আর একটা বড় বিষয় হলো ইরাক সাম্প্রতিক সংঘাতে নিজেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়নি। তাদের নেতৃত্ব আঞ্চলিক ভারসাম্য রাখার চেষ্টা করেছে। এই কারণে তেহরানের চোখে ইরাক প্রয়োজনীয় প্রতিবেশী, শত্রু নয়। এবার আসি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর লাভ ক্ষতির হিসেবে। এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ সাময়িক স্বস্তি পেলেও, মানে ইরাক পেয়েছে স্বস্তি, কিন্তু সামগ্রিকভাবে এই অঞ্চলটি আরও অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেল। স্বস্তি এই কারণে যে ইরাকের কাছে হরমুজ পুরোপুরি বন্ধ হয়নি, ফলে অন্তত কিছু জাহাজ এখনো পার হচ্ছে। কিন্তু সমস্যা হলো বিশেষ করে ভারত আবার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে যে মাল নিয়ে আসছে, ভারত এবং পাকিস্তান, সেগুলো তো আসছে। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক জলপথ এখন কার্যত ইরানের অনুমতি নির্ভর। এর মানে জাহাজ চলাচল স্বাভাবিক বাজারের নিয়মে নয়, রাজনৈতিক শ্রেণীবিন্যাসের ওপর নির্ভর করছে। এতে সৌদি আরব, UAE, কুয়েত, কাতারের মতো উপসাগরের দেশগুলো বাড়তি অনিশ্চয়তায় পড়েছে, কারণ তাদের রপ্তানির বড় অংশ হরমুজের সঙ্গে জড়িত। বিশেষ করে কাতারের জন্য সমস্যা খুব বেশি, কারণ LNGর ক্ষেত্রে তাদের বিকল্প খুব সীমিত। এই কারণেই কাতার ফোর্স মেজর পর্যন্ত ঘোষণা করেছে এবং LNG সরবরাহে বড় ধাক্কা লেগেছে। অন্য দেশগুলো এখন কি করছে? এখন প্রশ্ন, হরমুজের ঝুঁকি বাড়লে অন্য দেশগুলো কি করবে? সবচেয়ে বড় উত্তর হলো তারা হরমুজকে রিপ্লেস করছে না, ডিপেন্ডেন্স, নির্ভরতাটা কমানোর চেষ্টা করছে। যেমন সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন তার ব্যবহারটা বাড়াচ্ছে, যাতে পূর্ব দিকের লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পাঠাতে পারে পাইপলাইন দিয়ে। UAE আবুধাবি থেকে ফুজাইরা পাইপলাইন করিডর ব্যবহার করছে, যাতে তেল আরব সাগরের দিকে বেরিয়ে যেতে পারে। ওমান ডোকাম শহর সালালাকে বিকল্প লজিস্টিক হাব হিসেবে সামনে আনছে। কিন্তু এগুলো সাহায্য করলেও হরমুজের পূর্ণ বিকল্প নয়, কারণ ভলিউম, অবকাঠামো, নিরাপত্তা, 3 দিক থেকেই এই সব জায়গার সীমাবদ্ধতা আছে। এখান থেকে ভারতের ভূমিকায় আসি। ভারতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল তেলের জাহাজ কি নিয়মিত আসবে, কারণ ভারত শুধু তো নিজের জন্য তেল শোধন করে না, প্রতিবেশী দেশগুলোকেও পেট্রোল, ডিজেল, LPG সমেত বিভিন্ন জ্বালানি তাদের যোগান দেয়। বাংলাদেশ ঐতিহাসিকভাবে সমুদ্রপথে জ্বালানি আমদানির উপর নির্ভরশীল, তাই আঞ্চলিক অস্থিরতার সময়ে স্থলভিত্তিক পাইপলাইন একটি বড় নিরাপত্তা দেয়। বিশেষ করে সেচ, কৃষি, পরিবহন ও উত্তরাঞ্চলের জ্বালানি চাহিদার জন্য পার্বতীপুর ডিপোর গুরুত্ব অনেক। তাই ভারতের তেল সরবরাহ স্বাভাবিক থাকা মানে বাংলাদেশের কাছে শুধু ভারত ভালো আছে
এমন খবর নয়। এর মানে বাংলাদেশও ভালো আছে। বাংলাদেশের একাংশের জ্বালানি নিরাপত্তা অনেকটাই বেড়ে যায় সেই নিরাপত্তা। এখন পুরো ছবিটা এক লাইনে বললে দাঁড়ায়, ইরান হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, কিন্তু এমনভাবে করছে যাতে সব দরজা একসঙ্গে বন্ধ না হয়। ভারত এই খেলায় গুরুত্বপূর্ণ, কারণ সে বড় ক্রেতা, কৌশলগত অংশীদার এবং আঞ্চলিক সরবরাহ চক্রের কেন্দ্র। পাকিস্তান ছাড় পেয়েছে কারণ ইরান আঞ্চলিক বাস্তবতা ম্যানেজ করতে চাইছে, আর ইরাক ছাড় পেয়েছে কারণ জ্বালানি নির্ভরতা ও রাজনৈতিক ভারসাম্যের কারণে তাকে পুরোপুরি চাপ দেয়া ইরানের পক্ষেও সুবিধাজনক নয়, সেটা তার অসুবিধা হবে। আর বাংলাদেশের জন্য বড় শিক্ষা হলো, ভারতের জ্বালানি প্রবাহ ঠিক থাকলে ভারত বাংলাদেশ ডিজেল পাইপলাইন একটি বাস্তব নিরাপত্তা কবচ হিসেবে কাজ করছে। তাই হরমুজ সংকটকে শুধু পশ্চিম এশিয়ার যুদ্ধের গল্প হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতি, ভারতের কৌশলগত অবস্থান এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার গল্প। আপনার মতে ইরানের এই পদক্ষেপ সবচেয়ে বেশি কাকে শক্তিশালী করলো, ভারতকে নাকি ইরানের নিজেকেই শক্তিশালী করলো? কমেন্টে লিখে জানান। আর এমন তথ্যনিষ্ঠ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে তো চিন্তা করছেন যে এই দুজনের পরে আরো 30 জন, এরা কারা? এই 30 জন এরা কারা? তো এই বিষয়ে কথা হলো, তার আগে একটু বলি যে এই যে গতকাল আমাদের মহান স্বাধীনতা দিবস গেল, সেখানে অবস্থা দেখেছেন আপনারা কিভাবে চলছে কি, এবং আমাদেরও তৃণমূলের কর্মীরা ছোটোখাটো 2-4 জন 20 জন নিয়েও বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন, ফুল দিয়েছেন। আবার আমাদের এই মুহূর্তে অনলাইন অফলাইনে খুব সরব মিষ্টি সুভাষ, এই মেয়েটিও চেষ্টা করেছেন এবং সে যথারীতি গতকাল অ্যারেস্ট হয়েছেন। অনেকবার চেষ্টা করেছে তাই কন্ট্যাক্ট করার, কিন্তু আমি বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত কোনো খোঁজ আর পাইনি। যদি পাই তাহলে আপনাদের সামনে আনবো। তো চলুন আমরা বিষয়টা নিয়ে কথা বলি, যেটা বলছিলাম যে 30 জন, আরো 30 জন লিস্টে আছেন। দেখেন, আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম তারেক জিয়া, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনার এক দাঁতের বুদ্ধিও কারো কাছে নাই। কারো কাছে বলতে বর্তমান সময়ের যতগুলো রাজনৈতিক দল আছে কারো কাছে নাই। আর আমাদের অবস্থা নাই বললাম, তা আপনারাই ভালো বলতে পারেন। তার কারণ হচ্ছে কি জানেন? একটা জিনিস আপনাদের অনেকে জানেন, অনেকে জানেন না, তবে স্মরণ করাই দিয়ে আপনাদেরকে। জিয়া রহমান মানে তারেক জিয়ার বাবা যখন সর্বপ্রথম ক্ষমতায় আসেন, তখন একদিনে প্রায় 230 জন মুক্তিযুদ্ধের সপক্ষের সেনা কর্মকর্তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। এবং এমনও অবস্থা ছিল যে কারা বিদ্রোহ, তারপরে সিপাহী বিপ্লব করে আর কি হত্যা করেছিলেন। এমনও হয়েছিল যে ধরেন একজনের নামে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সামরিক আদালতে, কিন্তু তাকেও নিয়েও ফাঁসিতে তুলে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। 220 জন। জিয়া রহমান মারা যাওয়ার পরে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মিলে আরো প্রায় 70-80 জনকে ফায়ারিং স্কোয়াডে মারা হয়েছিল। এইসব ঘটনা আছে, কিন্তু এগুলো সব প্রকাশ করে নাই, কখনো সেনাবাহিনী করে নাই, বিভিন্ন কারণে। তো সেই জন্যই আপনাকে বুঝতে হবে যে জিয়া রহমান যেমন তড়িৎ বিচার করে, তেমন ওনার মৃত্যুর পরও তড়িৎ বিচার হয়েছে। অনেকে বলেন যে ভাই জিয়া হত্যার বিচার চায় না, কেন? বিচার চাইবে কি, ওরা তো আগেই সাফা করে দিচ্ছে। এটা আওয়ামী লীগের মতো না। যেমন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এগুলার বিচার করতে করতে ওনাদের 96 সাল থেকে 2001 পুরা গেছে, এরপরে 2008 থেকে 2024 তাও গেছে, এরপরেও পরিপূর্ণ করতে পারে নাই। অতিরিক্ত কি ভদ্রতা, আমরা খুব আর আপনারা খুব। তো এখন এই যে তারেক জিয়া আসার পরে আপনারা তো অনেকেই ভাবছিলাম যে আরে বাবা রে বাবা, তারেক জিয়া সব করে দিবে, তারেক জিয়া আমাদের ওই করে দিবে, নিষেধাজ্ঞা তুলবে না কেন তারেক জিয়া? তা আপনাদের বলি ভাইয়া, গত 17 বছর ওই যে তারেক, খালেদা জিয়া এদের বিরুদ্ধে সব মামলা হয়েছিল, ওগুলো তুলছিলেন? একটা মামলা উঠাইছিলেন? আপনাদের বিরুদ্ধে সবগুলো তুলছে। এটা সত্য কথা। যেটা এটা একটু শোনার জন্য একটু চেষ্টা করেন, কারণ এগুলো না শুনলে হবে না। আপনি একটু শোনার চেষ্টা করেন, একটু নিজেদের আত্মসমালোচনা করেন। আপনারা তোলেন নাই, তখন যুক্তি কি ছিল? ভাই এটা তো আমরা করি না, আওয়ামী লীগ করেন। এটা সত্য কথা, হ্যাঁ আওয়ামী লীগ করে না, এগুলো কারা করেছিল? 111 সরকার করেছিল। সুতরাং আমরা কিভাবে তুলবো? তার এখন সেম, ভাই আমরা তো কোনো মামলা করি নাই আপনাদের নামে। তত্ত্বাবধায়ক কারণে কতজনে কত রকম মামলা করেছে, সেসব মামলা চলতেছে, আমরা তুলতে যাবো কেন? মস্কারি করেন। আপনারা মনে করছেন যে তারেক জিয়া সব করাইবেন না,
এখন দেখেন ওই 111 যারা যারা ঘটাইছিল তাদের মধ্যে 2টারে ধরছে, আরো 30 জন আছে। এই 111 কুশলবী যারা আছেন, তারেক জিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা যারা করেছেন সবগুলোরে ধরবে। ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা যতজন আছে একজনও বাদ যাবে না, একজনও। ওগুলা ধরতে ধরতে আইসা 24 সাল পর্যন্ত আসবেন। এই যে 24-এর 5ই আগস্ট না, এই সরি 24 বলতেছি আপনি, এই 26-এর ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত আসবেন। কারা কারা তারেক জিয়াকে বাংলাদেশে ঢুকার জন্য একটু গুটি নেড়েছিলেন, কারা কারা 2008-এর পরে আওয়ামী লীগের সাথে যাইয়া কোরমা পোলাও খাইয়া শেষে যাইয়া আবার 24-এর প্রথমার্ধে যাইয়া আওয়ামী লীগ বিরোধী হইয়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলেছেন, তাদের সকলকে ধরবে। না না না, এর জন্য আবার এটা না যে আওয়ামী লীগের কে ফেলে দিয়েছে এই জন্য না। এরা এতদিন আওয়ামী লীগের সাথে থাকিয়া কোরমা পোলাও খেয়েছিলেন, যদিও যখন বুঝেছেন যে আওয়ামী লীগ পড়ে যাচ্ছে তখন ওনারা ভোল পেল্টে আসতে জামাত বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করছে। এগুলো সবগুলোর ধরবে। এই সবগুলোর মধ্যে সর্বোচ্চ নাম আছে কার জানেন? যেমন মঈন আহমেদ, উনি নাই, এখন ইউএসএতে আছেন, ডালাসে। এরপরে আমাদের ইউনুস কাকা আছেন না, ডাক্তার ইউনুস আছেন, মাহফুজা নাম আছেন, মতিউর রহমান আছেন, মতিউর রহমান নিজামী না, মতিউর রহমান যে পত্রিকার সম্পাদক, হ্যাঁ, শাইখ সিরাজ আছেন, প্রথম আলো ডেইলি স্টারের এরা। এছাড়া মাসুদ উদ্দিন, মামুন খালেদ, সাইদ জোয়ারদার, হাসান মাসুদ চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, এরা সকলেই এই লিস্টের মধ্যে কিন্তু নাম আছে। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই দেবপ্রিয় ভট্টাচার্য বা মজুমদার এরা কি করলো? এরা 111-এর যেমন কুশলবীর ছিল, এরা ঠিক এই 24-এর পরে আগে পরে আইসা সেম কাজটাই করছে। মানে 111-এ যারা করছে তারাই আবার এইদিকে আইসা একই কাজ করছে। এর ভিতরে অনেক ডিজিএফআই এর পরিচালক থেকে শুরু করে মহাপরিচালক একজন তো ধরা গেছে, এরকম আরো কয়েকজন ধরা খাবে। সেনা অফিসার, গত 18 বছরের সেনা অফিসারের অনেকেই ধরা খাবে, এবং এগুলো সব এখন গোয়েন্দা নজরদারিতে আছে। এবং ওই যে বলা হয় যে কিচেন ক্যাবিনেট ডাক্তার ইউনুসের যে 7 জন 8 জন, এদের অনেকেই ধরা খেয়ে যাবেন। ডাক্তার ইউনুস অবভিয়াসলি পড়বে, কারণ 2008-এর মানে 111-এর সময়কার কুশলবী ডাক্তার ইউনুস ছিলেন, এবারও ছিলেন, সব দিক বিবেচনায় উনিও যাচ্ছেন। তো এ ধরনের লোক আছে প্রায় 30 জন। আপনাদের কিছু নাম তো বললাম, এছাড়াও আরো 15-20 জনের নাম আছে, যাদের নামগুলো এখনই বলা যাচ্ছে না বা বলতে পারছি না, অনেকে হয়তো বলে দিবে, কিন্তু এদের সকলকে ধরবে, এদের সকলের বিচার হবে। কারণ হচ্ছে তারেক সেটা ভুলে নাই। তারেকের সাথে কারা কারা বেয়াদবি করেছিল, কারা কারা হাত তুলেছিল গায়ে, তার মায়ের সাথে কারা কারা গায়ে হাত তোলার মতো অবস্থা করেছিল, কারা তার মাকে, তারেক রহমানের মাকে বাধ্য করেছিল যে 2008-এর ইলেকশনে আসার জন্য, কারা তারেক রহমান এবং কোকোকে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, চিকিৎসার অভাবে থাকতে হয়েছিল বাংলাদেশে, একজনও বাদ যাবে না, নট এ সিঙ্গেল ম্যান, কেউ বাদ যাবে না। অনেকে মনে করতে পারেন এখন যারে ভাই আমরা তো আচ্ছা তখন করলেও পরবর্তীতে আইসা তো আমরা আওয়ামী লীগের সাথে একটু ঠিক ছিল সমঝোতা, কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে ফালানোর পেছনে তো আমাদের অবদান ছিল, সব তারেক জানে। কিন্তু আপনারা যে অবদান ছিল সেটাও জানে। আহা, আপনাদের অবদানের কারণেই তারেক রহমান ক্ষমতায় এসে বসেছেন, কিন্তু তারেক রহমান এটা জানে যে আপনারাই 111 ঘটানোর মূল কারিগর ছিলেন। সুতরাং আপনারা এখন শেখ হাসিনারে ফালাইছেন না কারে ফালাইছেন সেটা দেখার বিষয় নেই। কত হচ্ছে তারেক জিয়া জানে যে সাপের বিষই হয়, এরে ফালাই দিতে হবে। সাপের বিষ গিলা ফালাইলেও যেমন মারা যায়, সাপ কামড়াইলেও মারা যায়। সুতরাং আপনাদের মারতে হবে, মরবে। তো জানি না যে এইভাবে এই সবগুলোর ধৈর্য বিচার কতদিন চলে। তো আমার মনে হয় কি জানেন, যে তারেক আওয়ামী লীগের চেয়ে হাজার গুণ এক্সপার্ট। ওই যে বললাম এক দাঁতের বুদ্ধি, আওয়ামী লীগের কারো নাই, তারেকের এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগের নাই। এমনভাবে সাইজ করবে 111-এর সময় যারা ছিলেন, গত 15 বছরে যেসব কুশলবীরা কোরমা পোলাও খাইছেন, যারা ওই সময়ও ফেলছেন, এই সময় আইসাও ফেলছেন, এদের সবগুলোই মারা পড়বেন তারেক জিয়ার হাতে। এবং তারেক এটার প্রতিশোধ এই জন্যই নিবে, কারা তারেকের পরিবারের সাথে অন্যায় করেছিলেন, কারা তারেকের শ্বশুরকে মারার পিছনে অবদান রেখেছিলেন, কারা কারা তার মামা খালা ফুফু এদের সাথে বেয়াদবি করেছিলেন, আপনাদের সবাইরে ধরবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, কারা কারা খালেদা জিয়ার সেই বাড়ি ভাঙার সময়, ওই যে বাড়ি ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙার সময় কারা কারা হায় হায় হই হই করেছিলেন, সকলেই ধরা খাবে, সকলেরই বিচার এই তারেক করে যাবে। আর সেটা সর্বোচ্চ 3 মাসের ভেতরে আপনারা দেখবেন যে 30 জন ধরা খেয়েছে, 2 জন ধরা খেয়েছে, আগামী 1 সপ্তাহের ভিতরে আরো 5-7 জন ধরা খাইতে দেখবেন। শুধু দেখতে পারবেন বিচার কি হবে সেটা, এবং বিচার হবে ওদের মধ্যে ধুমাধুম ফাঁসিও হবে অনেকের, সাজাও হয়ে যাবে অনেকের, এটা শুধু দেখবেন। এটা হচ্ছে যে
আই হ্যাভ এ প্ল্যান। তারেক একটা কথা বলেছিল যে তারেকের কাছে একটা প্ল্যান আছে, এইটা। এর মধ্যে অনেক কুশলী ব্যাপার জামাতের কাছাকাছি আছে, সেটা তারেক জানে। কারণ হচ্ছে 111 সরকারের সময়ও জামাত যেমন বেনিফিশিয়ারি ছিল, 24 সময়ও জামাত বেনিফিশিয়ারি ছিল। তো এগুলো সবগুলোর কাঁধের উপর এখন তারেকের নিঃশ্বাস পড়ছে। খুব ভদ্র জেন্টেলি কাম ঘটাই দিবে। দুর্নীতির মামলা, মানব পাচার মামলা, নারী নির্যাতনের মামলা, অমুক মামলা তমুক মামলা, কে যে কখন কোন মামলায় ধরা খাবেন কেউ বুঝতে পারবেন না। তবে ধরাও খাবেন, বিচারও হয়ে যাবে, ঝুলেও যাবেন কতজন। এখন সেটাই দেখেন। সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আগামী 2-3 মাস মানে হানিমুন পিরিয়ডের ভিতরে আরো কি কি হয় সেটা দেখার জন্য ওয়েট করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।